আমরা ক্লাস 8 চ্যাপ্টার 7 ভারতের জাতীয় আন্দোলন আদর্শ বিবর্তনে কিছু শর্ট কোশ্চেন্স নিয়ে আলোচনা করব। এগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। তাই আমরা কিছু শর্ট কোশ্চেন্স নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে ব্রিটিশ সরকার গান্ধীজিকে কি উপাধিতে ভূষিত করেছিলেন? ব্রিটিশ সরকার গান্ধীজিকে কাইজারি হিন্দ উপাধিতে ভূষিত করেছিলেন। হিন্দ স্বরাজ গ্রন্থটি কার লেখা? হিন্দ স্বরাজ গ্রন্থটি হচ্ছে গান্ধীজির লেখা। গান্ধীজির 3টি আঞ্চলিক সত্যাগ্রহের নাম কি? আমরা জানি যে গান্ধীজি 1915 ভারতে এসেছিলেন এবং 1915 আগে তিনি দক্ষিণ আফ্রিকায় ওকালতি করতেন। অর্থাৎ 1915 তিনি ভারতে এসেছেন এবং ভারতবর্ষে এসে ভারতবর্ষের পরিস্থিতি বুঝলেন এবং কীভাবে আন্দোলন করা যায় সেই ব্যাপারটাও তিনি কী করলেন, বুঝলেন 1 বছর। তারপরে আমরা দেখতে পাবো 1917 তিনি চম্পারণ সত্যাগ্রহ করলেন। এবং 1918 খেদা সত্যাগ্রহ করলেন। এবং 1919 তিনি আহমেদাবাদ সত্যাগ্রহ করলেন। অর্থাৎ তিনি এই 3টি আন্দোলন করেছিলেন আঞ্চলিক। এই চম্পারণটা একটি জেলা ছিল, বিহারের একটি জেলা, এবং এই খেদা ছিল গুজরাটের, এবং আহমেদাবাদও ছিল একটা গুজরাটের জেলা। তো এখানে তিনি বিভিন্ন আঞ্চলিক সত্যাগ্রহগুলো কিন্তু করেছেন। আর সত্যাগ্রহ মানে বলতে আন্দোলন, এগুলো কিন্তু তিনি করেছেন। আচ্ছা, ঠিক আছে। তারপর আমরা দেখি মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার আইন কবে পাস হয়েছে? মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার আইন পাস হয়েছিল 1919 খ্রিস্টাব্দে। আমরা যদি দেখি মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার আইন পাস হয়েছিল কারণ 1914 আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল এবং ব্রিটিশরা ভারতীয়দের বাধ্য করেছিল এই যুদ্ধে অংশগ্রহণ করতে, এবং যুদ্ধে অংশগ্রহণ করলে তারা কিছু তাদের দাবি দেওয়া মেটানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবং সেই দাবি দেওয়া আমরা দেখতে পাবো যে যুদ্ধের শেষে কিন্তু বাস্তবায়িত হয়নি। ফলে তারা স্বশাসনে আন্দোলন শুরু করেছিলেন, অর্থাৎ ভারতীয়রা স্বশাসনে আন্দোলন শুরু করেছিলেন। তার ফলেই আমরা দেখতে পাবো যে মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার আইন পাস করে তাদের কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল। ঠিক আছে। তারপর আমরা দেখবো কোন ঘটনার পরিপ্রেক্ষিতে গান্ধীজি অহিংস অসহযোগ আন্দোলন তুলে নিয়েছিলেন। কোন ঘটনার পরিপ্রেক্ষিতে? চৌরাচৌরির ঘটনার পরিপ্রেক্ষিতে 1922-এ চৌরাচৌরির ঘটনার পরিপ্রেক্ষিতে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন। আমরা জানি যে গান্ধীজি 1921 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে অসহযোগ আন্দোলন চালু করেছিলেন বা শুরু করেছিলেন, কিন্তু তার আন্দোলন বা তার তার যে বিভিন্ন আন্দোলনগুলো আমরা দেখতে পাবো সবই কিন্তু অহিংস ছিল। অর্থাৎ সে আন্দোলনে কোনোভাবেই যাতে হিংসা প্রবেশ না করে। তাই আমরা দেখতে পাবো যে অহিংস অসহযোগ আন্দোলন শুরু হওয়ার পরেই 1922-এ যখন উত্তরপ্রদেশের গোরক্ষপুরে চৌরাচৌরি গ্রামে যখন এই ঘটনাটা ঘটলো, অর্থাৎ হিংসা দেখা গেল, অর্থাৎ কিছু মানুষ আন্দোলন করছিল, পুলিশরা কি করেছিল না সেই আন্দোলনকারীদের উপর বিভিন্ন বিদ্রুপ করেছে, অর্থাৎ বিভিন্ন ব্যঙ্গ করেছিলেন, এবং তার জন্যই সেই আন্দোলনকারীরা কি করেছে না পুলিশদেরকে থানায় ঢুকিয়ে তালা মেরে সেই থানা জ্বালিয়ে দিয়েছেন। ফলে অনেক পুলিশ অফিসার কিন্তু মারা গিয়েছিলেন। তো তার জন্যই এই যে হিংসা দেখা গিয়েছিল, তাই গান্ধীজি কি করেছিলেন, এই অসহযোগ আন্দোলন তুলে নিয়েছিলেন। এরপর কার নির্দেশে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল? কমান্ডার মাইকেল ডায়ারের নির্দেশে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল এই কত সালে না 1919 খ্রিস্টাব্দে।
1919 খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কিন্তু হয়েছে। তারপরে মাস্টারদা নামে কে পরিচিত? মাস্টারদা নামে পরিচিত হচ্ছে কে? সূর্য সেন, তাই তো? এই সূর্য সেন ছিলেন একজন বিপ্লবী এবং তাকে মাস্টারদা বলা হয়েছে কারণ তিনি গণিতের শিক্ষক ছিলেন এবং তিনি বিভিন্ন বৈপ্লবিক কার্যকলাপ করেছিলেন। আমরা জানি চট্টগ্রাম হত্যাকাণ্ড লুণ্ঠন করেছেন। তারপরেই আমরা দেখতে পাবো তিনি ধরা পড়েছিলেন এবং তার ফাঁসি হয়েছিল। তারপরে হিন্দুস্তান রিপাবলিকান পার্টির প্রতিষ্ঠাতাকে? হিন্দুস্তান রিপাবলিকান পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে চন্দ্রশেখর আজাদ। কারা অলিন্দ যুদ্ধ করেছিলেন? অলিন্দ যুদ্ধ করেছিলেন হচ্ছে বিনয় বাদল দীনেশ। নামটা খুব গুরুত্বপূর্ণ। বিনয় বাদল দীনেশ করেছিলেন। নামটা খুব গুরুত্বপূর্ণ। এই অলিন্দ যুদ্ধ হয়েছিল কোথায়? না রাইটার্স বিল্ডিং এ। কারা বিভাগের প্রধান সিমসন সাইকে মেরেছিলেন এই বিনয় বাদল দীনেশ। তারা দায়িত্ব পেয়েছিলেন যে কারা বিভাগের প্রধান সিমসন সাইকে মারতে হবে, অর্থাৎ তাকে হত্যা করতে হবে, সিমসন সাই। এরপর ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়েছিল? ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল 1942 খ্রিস্টাব্দে। আমরা 10টা প্রশ্ন আলোচনা করলাম, আর 8টা প্রশ্ন আলোচনা করবো। ত্রাম্যলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন? ত্রাম্যলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত। 1942 খ্রিস্টাব্দে যখন ভারত ছাড়ো আন্দোলন হচ্ছিল, সেই সময় বাংলা প্রেসিডেন্সির মেদিনীপুর জেলার অন্তর্গত তমলুকে কি হয়েছিল? না ত্রাম্যলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে কোন কোন কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্রের সভাপতি নির্বাচন হয়েছিল? হরিপুরা কংগ্রেসের অধিবেশন, তারপরে ত্রিপুরা কংগ্রেসের অধিবেশন, হরিপুরা কংগ্রেসের অধিবেশন যেটা 1938 হয়েছিল, ত্রিপুরা কংগ্রেসের অধিবেশন যেটা 1939 হয়েছিল। তারপরে ত্রিপুরা অধিবেশনে সুভাষচন্দ্রের বিরুদ্ধে গান্ধীজি কাকে মনোনীত করেছিলেন? ত্রিপুরা অধিবেশনে সুভাষচন্দ্রের বিরুদ্ধে গান্ধীজি পট্টবী সীতারাম মাইয়াকে কিন্তু কি করেছিলেন? না মনোনীত করেছিলেন। এই পট্টবী সীতারাম মাইয়া কি হয়েছিলেন? না বিপুল ভোটে হেরেছিলেন। বিপুল ভোটে হেরেছিলেন। তারপরে আজাদ হিন্দ ফৌজ কোথায় গঠিত হয়েছিল? আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল কিন্তু সিঙ্গাপুরে কিন্তু গঠিত হয়েছিল 1942 খ্রিস্টাব্দে এবং যে গড়ে তুলেছিল তিনি হচ্ছে রাসবিহারী বসু। আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নাম কি? না ঝাঁসির রানী ব্রিগেড। ঝাঁসির রানী ব্রিগেড হচ্ছে আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নাম। সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? সীমান্ত গান্ধী নামে পরিচিত হচ্ছে খান আব্দুল গফর খান। এরপর কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়? কংগ্রেসের 1929-এ লাহোর অধিবেশনে গান্ধীজি পূর্ণ স্বরাজের দাবি তুলেছিলেন, অর্থাৎ কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স চেয়েছিলেন। স্বরাজ্য দল কারা প্রতিষ্ঠা করেছিলেন? মতিলাল নেহেরু এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাস 1922 খ্রিস্টাব্দে। তো ঠিক আছে, এই প্রশ্নগুলো আলোচনা করলাম। পরে আমরা আরো আলোচনা করব। দেখা হবে পরের ভিডিওতে।